नमस्कार अनुलिपि चैनले सकलके स्वागत जानाई। आमादेर आजकेर आलोचनार विषय हबे नेटवर्किंग एबं नेटवर्किंगेर आमरा गत पर्वे आलोचना करेछिलाम किछु व्यवहार सम्पर्के। तो आज आमरा नेटवर्किंगेर मध्य नेटवर्किंगेर क्षेत्रे आमरा जे मूल काजटी करी सेटी हलो एकटी इलेक्ट्रनिक्स डिवाइस थेके द्वितीय इलेक्ट्रनिक्स डिवाइसेर मध्य डेटा आदान प्रदान करा। তাহলে দেখো আমাদের দুটো যে ইলেকট্রনিক ডিভাইস সেই দুটো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে আমরা যে ডেটার আদান প্রদান করছি, যেটা আমরা নেটওয়ার্কিং এর মূল কাজ হিসেবে বলেছিলাম আগের দিনও, যে ডেটার আদান প্রদান করাটাই নেটওয়ার্কিং এর মূল কাজ। এবার দুটো কম্পিউটার বা দুটো যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে আমরা যখন ডেটার আদান প্রদান করছি নেটওয়ার্কিং এর মাধ্যমে, তখন আমরা যে সিস্টেমের সাহায্য নিয়ে এটি করছি সেটিকে বলা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ যোগাযোগের ব্যবস্থা। ঠিক আছে, এই যে কমিউনিকেশন সিস্টেম আছে, এই কমিউনিকেশন সিস্টেমের কিন্তু অনেকগুলো পার্ট আছে। সেই পার্টগুলো আমরা একে একে আলোচনা করি। দেখো, প্রথম যে পার্টটা সেটা হলো ডেটা সোর্স। ডেটা সোর্স অর্থাৎ যে তথ্য তার উৎস, অর্থাৎ আমরা যে তথ্য আদান প্রদান করছি তার উৎস হলো ডেটা সোর্স। এবার নেক্সট এই সিস্টেমের যে অংশটি থাকছে সেটা হলো ডেটার প্রেরক, অর্থাৎ তথ্যের প্রেরক, যাকে বলি আমরা সেন্ডার। তাহলে ডেটা সেন্ডার। তৃতীয় যে অংশটি রয়েছে, দেখো ডেটা আমরা উৎসটা দেখলাম, ডেটা প্রেরণ করলাম। তাহলে এবার কি হবে? কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে নিশ্চয়ই ডেটাটি যাবে। তাহলে কি হবে? তাহলে হবে ডেটা ট্রান্সমিশন। এরপর কি হবে? মিডিয়া। তাহলে ডেটা ট্রান্সমিশন মিডিয়া মানে হলো ডেটা পরিবহনের যে মাধ্যম সেটি। অর্থাৎ আমরা যদি ধরো কোনো তারের মাধ্যমে ডেটা পরিবহন করাই, তাহলে তারটা সেখানে মাধ্যম হিসেবে কাজ করবে। এইবার দেখো, ডেটা আমরা উৎস থেকে ডেটা আমরা সেন্ড করে দিলাম, সেটা মাধ্যমের মধ্যে দিয়ে গেল। তাহলে এবার কি হবে? এবার ডেটাটা কাউকে না কাউকে রিসিভ করতে হবে। তাহলে চতুর্থ যে পার্টটা আসছে সেটা হলো ডেটা রিসিভার, অর্থাৎ যে ডেটাটা রিসিভ করছে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো, ডেটা রিসিভ করার পরে আমরা কি করব? সেই ডেটাটা যাকে আমি পাঠিয়েছিলাম তার কাছে পৌঁছাবে। অর্থাৎ 5 নম্বর যে পার্টটা সেটা হবে ডেটা ডেস্টিনেশন। তাহলে দেখো, এই যে 5টা পার্ট আছে এটাই কিন্তু কমিউনিকেশন সিস্টেমের সমস্ত পার্ট। আমরা যে ধরো নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যে কমিউনিকেশন সিস্টেমের সাহায্যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা পাঠাচ্ছি, তার যে পার্টগুলো সেগুলো কিন্তু এইগুলোই। ডেটা সোর্স অর্থাৎ তথ্যের উৎস, ডেটা সেন্ডার অর্থাৎ তথ্যের প্রেরণ করা, ডেটা ট্রান্সমিশন মিডিয়া অর্থাৎ যে মিডিয়ার মধ্যে দিয়ে ডেটাটা ট্রান্সমিশন হচ্ছে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এরপর আসছে ডেটা রিসিভার, অর্থাৎ আমরা যে ডেটা রিসিভ করছি অন্য প্রান্ত থেকে, এবং ডেটা ডেস্টিনেশন অর্থাৎ যে ডেস্টিনেশনের উদ্দেশ্যে ডেটাটা পাঠানো হয়েছিল সেই ডেস্টিনেশনে যাওয়া। তো এই হলো কমিউনিকেশন সিস্টেমের পার্ট। এইবার দেখো, এটা তো আমরা পড়লাম পার্ট। এইবার এখানে আরেকটা জিনিস যেটা আসছে সেটা হলো, ধরো এই কমিউনিকেশন যে সিস্টেম আছে এটা কিন্তু কিছু সিগন্যালের মধ্যে দিয়ে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যাচ্ছে। তাহলে এই যে সিগন্যাল, এই সিগন্যালের আবার কিছু বিশেষ ধরন আছে, যেমন 2 ধরনের সিগন্যাল হয়ে থাকে। তাহলে সিগন্যাল ফর ডেটা ট্রান্সমিশন। তাহলে এই যে সিগন্যাল ফর ডেটা ট্রান্সমিশন, এটা 2 ধরনের সিগন্যাল হয়ে থাকে। কি কি? প্রথমত যেটা হয়ে থাকে সেটা হলো আমাদের অ্যানালগ সিগন্যাল, আর দ্বিতীয়ত যেটা হয়ে থাকে সেটা হলো ডিজিটাল সিগন্যাল। রাইট? তো এই 2 ধরনের সিগন্যালের সাহায্যে আমরা কিন্তু ডেটা একটি ইলেকট্রনিক ডিভাইস থেকে অন্য একটি ইলেকট্রনিক ডিভাইসে প্রেরণ করে থাকি। ঠিক আছে, এইটুকু যদি বোঝা যায় তাহলে আমরা নেক্সট যে
আলোচনা সেটিতে আমরা চলে আসবো, অর্থাৎ অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে তোমাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে সিগন্যাল জিনিসটা কি, এক্ষেত্রে আমরা সিগন্যাল বলছি কাকে। তো সিগন্যালের অর্থে আমরা যেটা বলতে চাইছি সেটা হলো কম্পিউটার নেটওয়ার্কে ডেটা যে আমরা প্রেরণ করছি সেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায়, এটা আমরা আগেই বলেছি। এবার ভোল্টেজের পরিবর্তনে এই যেই সিগন্যাল এটি ওঠানামা করতে পারে। আচ্ছা, তো কম্পিউটারের মধ্যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সিগন্যাল আমরা বলেছি যে ইলেকট্রিক্যাল সিগন্যালের মধ্যে দিয়ে আমরা কমিউনিকেশন করি, তাই তো। তো এই যেই কমিউনিকেশন হয় এটা কিভাবে হয়, ধরো ভোল্টেজের ওঠানামা যখন হয় তখন এই ইলেকট্রনিক সিগন্যালের উৎপত্তি হয়, এবং এই যে ইলেকট্রনিক সিগন্যাল এটি তার উপর ভিত্তি করে এই দুভাগে আমরা ভাগ করেছি, একটা অ্যানালগ সিগন্যাল, একটা ডিজিটাল সিগন্যাল। এবার আমরা অ্যানালগ সিগন্যাল সম্বন্ধে একবার আলোচনা করব। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন আমি করছি, এই যে ধরো অ্যানালগ সিগন্যাল, তোমাদের কি মনে হয় অ্যানালগ সিগন্যালের একটা উদাহরণ দাও তো দেখি, কেমন পারো একটু ভাবো। আমি তো বলবোই, অসুবিধা নেই, এবং তোমাদের যে খাতা আছে খাতাতে একবার লিখে ফেলো। ভিডিওটা একবার পজ করে দাও, দিয়ে 10 সেকেন্ড ভেবে নাও, নিয়ে তারপরে যেটা মনে হয় সেটা খাতায় লিখে ফেলো। আচ্ছা ঠিক আছে, আশা করছি যে তোমরা একটা গেস করেছো খাতাতে। দেখো, আমরা দৈনন্দিন জীবনে কিন্তু অ্যানালগ সিগন্যাল প্রচুর ব্যবহার করি। যেমন ধরো তুমি টেলিফোনে যে কথা বলছো সেটা কিন্তু একটা টেলিফোন থেকে আরেকটা টেলিফোনে এই কলটা আসছে বা যোগাযোগ হচ্ছে। এখন যদিও টেলিফোনের ব্যবহারটা কম, এখন মোবাইলের ব্যবহার বেশি হয়, কিন্তু টেলিফোনের ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যানালগ সিগন্যালটাই ব্যবহার করছি। টেলিফোনে যদি এখনও কেউ কথা বলে তো সেক্ষেত্রে কিন্তু সেইটাই হয়। ঠিক আছে, তো এই একটা অ্যানালগ সিগন্যালের উদাহরণ আমরা পেয়ে গেলাম। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই অ্যানালগ সিগন্যালটা কী। আসলে এই অ্যানালগ সিগন্যালটা হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক ধরনের। ঠিক আছে, এবং এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। দেখো, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং আসতে পারে যে এই ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ এর কী কী বৈশিষ্ট্য আছে, বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গের কিন্তু 3টে বৈশিষ্ট্য আমরা জেনারেলি বলতে পারি। তো সেই 3টে বৈশিষ্ট্য নিয়েই আমরা এবার আলোচনাটা করব। এই 3টে বৈশিষ্ট্য হলো অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি এবং ফেজ। ঠিক আছে, তো নাম শুনে ভয় লাগতে পারে, কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ব্যাপারগুলো খুবই সহজ ব্যাপার, একটু জাস্ট কনসেন্ট্রেট করো, তাহলে দেখবে ব্যাপারটা সহজ হয়ে যাবে। তাহলে অ্যামপ্লিটিউড হলো প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ডে কী হবে? সেকেন্ডে হবে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক, এবং 3 নম্বরে হবে ফেজ। এই 3টে বৈশিষ্ট্য কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের রয়েছে। ঠিক আছে, এবার আমরা একে একে অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি এবং ফেজ আমরা আলোচনা করব। তো অ্যামপ্লিটিউড জিনিসটা কি সেটা আমরা একবার আলোচনা করে নিই। দেখো, এক্ষেত্রে আমাদের প্রথমেই একটা ছবি আঁকতে হবে, বা একটা ডায়াগ্রামও বলতে পারো, একটা ডায়াগ্রাম আমাদের আঁকতে হবে। তো আমরা ডায়াগ্রামটা প্রথমে এঁকে নিই, তাহলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। তো এই হলো আমাদের নামাঙ্কন। এইবার আমরা অ্যামপ্লিটিউড কি সেটা আমরা একবার বুঝে নিই। অ্যামপ্লিটিউড হলো কোনো সিগন্যালের ক্ষমতা। আপেক্ষিকভাবে বলতে গেলে কোনো সিগন্যালের ক্ষমতাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড। ক্ষমতাটা আমরা কীভাবে বুঝবো? ক্ষমতা তখনই হবে যে তরঙ্গের উচ্চতা যত বেশি হবে তার অ্যামপ্লিটিউড তত বেশি হবে, তরঙ্গের উচ্চতা যত বেশি হবে তার বিস্তার তত বেশি হবে, ফলে এর থেকেই আমরা অ্যামপ্লিটিউডটা পরিমাপ করতে পারি। যেমন দেখো, এইখানে যে অ্যামপ্লিটিউডটা হবে সেটা কিন্তু এইটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড, কারণ দেখো এটা বেশি উঁচু, এইটার থেকে এটার উচ্চতা অনেক বেশি, ফলে অ্যামপ্লিটিউড হবে আমাদের এইটা। ঠিক আছে, আর এইটা কি? এটা হলো 1 সেকেন্ডে তরঙ্গের বিস্তার। তরঙ্গের বিস্তারও বলা যায় না, এটা বলা যায় যে 1 সেকেন্ডে যতটা তরঙ্গ তৈরি হলো, অর্থাৎ এই তরঙ্গের থেকে এই আরেকটা নতুন তরঙ্গ তৈরি হলো এবং নিচে আরেকটা তরঙ্গ তৈরি হয়েছে, ফলে আমরা এটা লিখে ফেলি। 1 সেকেন্ডে যে ফ্রিকোয়েন্সিটা সেটা হলো এইটুকু। ঠিক আছে, অর্থাৎ তরঙ্গ 1 সেকেন্ডে যতটা তৈরি হলো আমরা সেটা লিখলাম ওখানে।
ঠিক আছে, সুতরাং ফ্রিকোয়েন্সিও আমাদের হয়ে গেল, রাইট। এবার দেখো, এবার ফেজ কোনটা সেটা আমরা এবার আলোচনা করব। দেখো এইখানে যখন ছিল তখন সময়, অর্থাৎ এইটা কিন্তু সময়, এই বরাবর যেটা যাচ্ছে এটা কিন্তু সময়, এটা হলো টাইম। ঠিক আছে, আর এইখানে যেটা আছে এটা তো ভোল্টেজ, আমরা আগেই লিখেছি। এবার দেখো এইখানে যখন ছিল তখন কিন্তু এটা ছিল 0, আর এখানে যখন আসলো তখন টাইমটা হলো 1, অর্থাৎ 1 সেকেন্ডে এটা হলো ফ্রিকোয়েন্সি। আর অ্যাম্পলিটিউড মানে হলো, তোমরা বুঝতেই পারলে, তরঙ্গের বিস্তার বা তরঙ্গের শক্তি। সেটা কিন্তু আমরা এইখানে লিখছি কারণ এই তরঙ্গের মধ্যে দিয়ে কিন্তু তরঙ্গের বিস্তারটা আমরা মাপতে পারছি। ঠিক আছে, এরপর যেটা আসছে সেটা হলো ফেজ। ফেজ জিনিসটা কি সেটা আমরা একবার বুঝে নিই। আচ্ছা, তো ফেজ আমাদের যদি মাপতে হয় তাহলে কিন্তু আমাদের একাধিক ওয়েভ অর্থাৎ একাধিক তরঙ্গের প্রয়োজন। একটাকে বলা হবে রেফারেন্স ফেজ, আর একটাকে বলা হবে পরীক্ষাধীন ওয়েভ। একটা হলো রেফারেন্স ওয়েভ আর একটা হলো পরীক্ষাধীন ওয়েভ। ওয়েভ উৎপন্ন হবার পর রেফারেন্সের সাপেক্ষে পরীক্ষাধীন ওয়েভের সিগন্যালের আপেক্ষিক অবস্থানই হচ্ছে ফেজ। তাহলে দেখো ব্যাপারটা আর একবার আমি বলছি, এক্ষেত্রে যখন ফেজ আমরা পরিমাপ করব তখন আমাদের কমপক্ষে দুটো ওয়েভ দরকার, দুটো তরঙ্গ দরকার। কারণ একটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরবো, অন্যটা হবে পরীক্ষাধীন তরঙ্গ বা ওয়েভ। এবার এই পরীক্ষাধীন ওয়েভটি কীভাবে আমরা মাপবো? এটি রেফারেন্স ওয়েভের সাপেক্ষে তার যে আপেক্ষিক অবস্থান সেটিকেই আমরা কিন্তু বলবো ফেজ। অর্থাৎ পরীক্ষাধীন ওয়েভ সিগন্যালের রেফারেন্স যে ওয়েভ সিগন্যাল তার সাপেক্ষে যে আপেক্ষিক অবস্থানটা আমরা পাবো সেটাকে আমরা কিন্তু বলবো ফেজ। তাহলে আশা করি ফেজটাও তোমরা কিছুটা বুঝতে পারলে। এরপর আমরা যে নেক্সট যে টপিক অর্থাৎ এর যে সুবিধা সেগুলো এবার আমরা আলোচনা করব। দেখো অ্যানালগ সিগন্যালের কিছু প্রোজ আছে, আবার কিছু কনসও আছে। ঠিক আছে, তো এই প্রোজ আর কনসগুলো কি এবার দেখা যাক। দেখো ভিডিও এবং অডিও প্রেরণের জন্য অ্যানালগ সিগন্যাল খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা তোমরা নিজেরাও বুঝতে পারবে। দেখো মোবাইলের সঙ্গে যে আমাদের ওটিজি কেবল থাকে বা ধরো যে ইউএসবি কেবল থাকে যেটা দিয়ে আমরা চার্জ করি মোবাইল, সেটি দিয়ে কিন্তু কম্পিউটারে খুব সুন্দরভাবে তুমি তোমার মোবাইলে তৈরি করা ভিডিও বা অডিও কিন্তু তুমি ট্রান্সফার করতে পারো মোবাইলের মধ্যে যেটা থাকবে। তো এটা কিন্তু এক ধরনের অ্যানালগ সিগন্যালেরই উদাহরণ। এরপর দেখো আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা ভালো পয়েন্ট অ্যানালগ সিগন্যালের, সেটা হলো দেখো তুমি পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন অ্যানালগ সিস্টেম কিন্তু তুমি পেয়ে যাবে। অর্থাৎ অ্যানালগ সিগন্যাল তৈরি করতে পারে এমন সিস্টেম কিন্তু তুমি সহজেই পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো হলো এর প্রোজ। এবার দেখো কনস কী কী আছে, অর্থাৎ এর অসুবিধা কী কী আছে সেগুলো এবার আমরা দেখব। দেখো কনস হলো যে অ্যানালগ সিগন্যালকে কিন্তু বাইরের কোনো সিগন্যাল বা কোনো শব্দ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। ঠিক আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই পর্বে আমরা আলোচনা করলাম অ্যানালগ এবং ডিজিটাল যে সিগন্যাল তার প্রকারভেদ নিয়ে কিছুটা আলোচনা করলাম। মূলত আমরা অ্যানালগ সিগন্যাল নিয়ে এই পর্বে আলোচনা করেছি এবং এর সঙ্গে সঙ্গে আমরা সিগন্যাল এর মূল ব্যাপারটা কি, অর্থাৎ সিগন্যালটার যে ইলেকট্রনিক সিগন্যাল যেটার কথা আমরা বলছিলাম সেটা কীভাবে তৈরি হয়, এবং এর সঙ্গে সঙ্গে যে কমিউনিকেশন সিস্টেম সেটা নিয়েও আমরা কিছুটা আলোচনা করলাম। তো আজকের এই পর্ব এইটুকুই। আমরা আগামী পর্বে আলোচনা করব ডিজিটাল সিগন্যাল নিয়ে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সতর্ক থেকো। বিদায়।